আসসালামু আলাইকুম সবাইকে। আমি মিনহাজুল ইসলাম জয়। তো আজকে আমরা আলোচনা করব। আরে এটা কি? কেন ভাইয়া এটাতে কি অ্যাসিড থাকে না? আরে এটাতে তো হাইড্রাসিড থাকে। এটা তো আজকে আমাদের আলোচনার বিষয় না। তো আজকে আমরা মূলত অক্সো অ্যাসিড নিয়ে পড়াশোনা করব। অক্সো অ্যাসিড এর তীব্রতা বা শক্তি কেন্দ্রীয় পরমাণুর জারণ মানের উপর নির্ভর করে। সেন্ট্রাল অ্যাটমের জারণ মান যত বেশি হবে, অক্সো অ্যাসিড এর তীব্রতাও তত বেশি হবে। কিন্তু কেন এমনটা হয়, সেই জিনিসটাই আজকে আমরা জানার চেষ্টা করব। প্রথমে জানার চেষ্টা করব অক্সো অ্যাসিড কারা। আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখার চেষ্টা করব যে অ্যাসিড মানেই সেখানে হাইড্রোজেন থাকবে। অ্যাসিড মানেই সেখানে হাইড্রোজেন থাকবে বা থাকতে হবে। তো অক্সো অ্যাসিড কারা, আমরা যদি দেখাই যে অ্যাসিড, ঠিক আছে, অ্যাসিড মূলত আমরা বলতে পারি যে একটা হচ্ছে অজৈব অ্যাসিড, একটা হচ্ছে অজৈব অ্যাসিড, আরেকটা আমরা বলতে পারি জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড। তো জৈব অ্যাসিড কারা, আমি যদি লিখি CH3COOH, এটা হচ্ছে একটা জৈব অ্যাসিড। আবার CH2Cl COOH, এটাও একটা জৈব অ্যাসিড হতে পারে। আবার আমি যদি এটা লিখি CH2 তারপর অ্যাপ দিলাম, অ্যাপ দিয়ে এখানে আমি যদি দিই COOH, এটাও একটা জৈব অ্যাসিড হতে পারে। তো জৈব অ্যাসিড এটা আজকে আমাদের আলোচনার বিষয় না, বা এই বিষয়টাতে আজকে আমরা যাচ্ছি না, এই বিষয়টাতে আমরা অন্য কোনো সময় যাব। এই বিষয়টা আজকে আমরা আলোচনা করছি না। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অজৈব অ্যাসিড। যদি এখানে আমরা দেখতে আসি তাহলে এখানে হচ্ছে একে আমরা বলতে পারি অক্সি অ্যাসিড, এবং একটা হচ্ছে আপনার হাইড্রাসিড। হাইড্রাসিড, ঠিক আছে। তো অজৈব অ্যাসিডকে আমরা এভাবে বলতে পারি যে একটা হচ্ছে অক্সি অ্যাসিড, একটা হচ্ছে হাইড্রাসিড। তো হাইড্রাসিড কারা, হাইড্রাসিড কারা, এখানে তো আমরা বলছি যে মাস্ট হাইড্রোজেন থাকতেই হবে। অ্যাসিড মানে এখানে হাইড্রোজেন থাকবে, মাস্ট হাইড্রোজেন থাকাই লাগবে। তার সাথে যদি এক্স মানে হচ্ছে আপনার হ্যালোজেন, হ্যালোজেন গ্রুপের কোনো মৌল থাকে, সেটাকে আমরা হাইড্রাসিড বলে দিতে পারি। যেমন এখানে আমরা বলতে পারি HCl একটা হাইড্রাসিড, অথবা আপনি ধরতে পারেন যে HBr, অথবা আপনি এখানে আবার ধরতে পারেন HI, অথবা আপনি ধরতে পারেন হচ্ছে HF, এটাও একটা হাইড্রাসিড। এই যে এগুলো আছে, এটা প্রত্যেকটাই কিন্তু এক একটা হাইড্রাসিড, ঠিক আছে। এখানে যদি আমরা এখন প্রশ্ন করি যে কোন হাইড্রাসিডটা বেশি তীব্র, তাহলে আপনি কি অ্যান্সার দেবেন? তাহলে হাইড্রাসিডের ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো যে অ্যানায়নের আকার, অ্যানায়ন আকার, আর এখানে যদি আমরা লিখি যে শক্তি অথবা অথবা তীব্রতা। তো এখানে যদি আমরা দেখতে চাই যে অ্যানায়নের আকার যত বেশি হবে, ঠিক আছে, অ্যানায়নের আকার যত বেশি বড় হবে, এর তীব্রতা বা এর যেই শক্তি আছে সেটাও কিন্তু ঠিক ততই বেশি হবে, ঠিক আছে। এই জিনিসটা যদি আমরা মনে রাখি, অ্যানায়নের আকার যত বড় তার তীব্রতাও তত বেশি। এই হাইড্রাসিডগুলোর মধ্যে কোনটা বেশি তীব্র, এটা আমাদের প্রায় সময় এমসিকিউতে চলে আসতে পারে। তো এখন আমরা কোনটাকে বেশি তীব্র বলবো। তো এখন আমরা সর্বপ্রথম দেখি যে কোনটার অ্যানায়নের আকার বড়। হাইড্রাসিটের তীব্রতার কম অনুসারে সাজালে আমরা এমনটি দেখতে পাবো। কেন এরকমটা কেন? কারণ আমি পর্যায় সারণীর উপর থেকে যদি আমরা নিচের দিকে যাই, তাহলে কি পরমাণুর আকার বেড়ে যায়। তো এখানে সবথেকে বড় অ্যানায়নের কোনটা, এই যে এটা হচ্ছে আয়োডিন, আয়োডিনেরটা বেশি বড়। তো সেই জন্য আমাদের ক্রমটা এরকম হচ্ছে। সবথেকে ছোটো এখানে হচ্ছে ক্লোরিন, তার সেই জন্য এখানে সবথেকে শক্তি কম হচ্ছে ক্লোরিনের। তো এই বিষয়টাতেও আজকে আমরা যাবো না, এই যে এই বিষয়টাতেও আজকে আমরা যাচ্ছি না। তো আজকে আমাদের মূল আলোচনার বিষয় যেটা হচ্ছে, এটা ছোটো করে জানিয়ে রাখলাম শুধু। আর যেটা আমাদের আজকে মূল আলোচনার বিষয় সেটা হচ্ছে এই যে এই অক্সি অ্যাসিড নিয়ে, এটাই নিয়ে আমরা আজকে পড়াশোনাটা মেনলি করবো। তো এটাতে আজকে আমরা যাচ্ছি না, এই দুইটাতে আমরা আজকে যাচ্ছি না। তো এই দুটো এমনি ছোটো করে জানিয়ে রাখলাম। তো আজকে আমরা অক্সি অ্যাসিড নিয়ে আলোচনা করবো। তো যেটা শুরুতে বলছিলাম যে অক্সি অ্যাসিড হতে হলে প্রথমে তো অ্যাসিড যেহেতু সেহেতু হাইড্রোজেন থাকতে হবে। আর হাইড্রোজেনের পাশাপাশি এখানে কী থাকবে, হাইড্রোজেনের পাশাপাশি এখানে যদি আমাদের যে কোনো একটা এলিমেন্ট থাকে, ধরলাম ই দিয়ে আমি বুঝাইলাম এলিমেন্ট, ঠিক আছে, আমি ধরলাম এখানে যে কোনো একটা এলিমেন্ট থাকবে, আর সাথে থাকবে হচ্ছে অক্সিজেন, ঠিক আছে। তো এরকম জিনিসটা হবে যে প্রথমে একটা হাইড্রোজেন থাকবে, মাঝখানে একটা এলিমেন্ট থাকবে, তারপরে গিয়ে আপনার থাকবে হচ্ছে একটা অক্সিজেন। তাহলে সেটাকে আমরা বলে ফেলবো যে অক্সো অ্যাসিড, ঠিক আছে। তো এটার উদাহরণ কী হতে পারে, এটার উদাহরণ যদি আমরা দেখি, উদাহরণ যদি আমরা দেখতে চাই, তাহলে হচ্ছে আপনার এটার উদাহরণ যদি আমরা দেখতে চাই, প্রথমে একটা হাইড্রোজেন বসাইলাম, তারপরে এখানে যে কোনো একটা এলিমেন্ট বসাইতে হবে। এখানে যে কোনো একটা এলিমেন্ট কি দিব, আমি যে কোনো একটা ধরি যে আমি ক্লোরিন দিলাম, ঠিক আছে, তাহলে ক্লোরিন দিলাম, এখানে O4, ঠিক আছে। এটা একটা অক্সি অ্যাসিড হতে পারে, HClO4 হতে পারে, তারপরে সালফিউরিক অ্যাসিড হতে পারে, তারপরে হচ্ছে নাইট্রিক অ্যাসিড হতে পারে, HNO3, এটাও হতে পারে। আবার আমি যদি লিখি যে H2CO2, এটাও একটা উদাহরণ হতে পারে। তো এখন এগুলো তো উদাহরণ আমরা দেখে নিলাম। তো এখন আমরা আসছি অক্সি অ্যাসিডের তীব্রতা, এটা আমরা বুঝবো কীভাবে যে অক্সি অ্যাসিড কোনটা বেশি তীব্র কোনটা কম তীব্র, সেটা বোঝার একটা উপায় আছে। সেটা হচ্ছে যে সেন্ট্রাল অ্যাটম, জারণ মান লিখলাম, আর সেন্ট্রাল অ্যাটম মানে হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, সেন্ট্রাল অ্যাটম, ঠিক আছে। এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। তাহলে এখানে যদি আমরা লিখি তীব্রতা যদি আমরা লিখি, তাহলে সেন্ট্রাল অ্যাটম এর জারণ মান যত বেশি, সেন্ট্রাল অ্যাটমের জারণ মান যত বেশি, ঠিক আছে, সেন্ট্রাল অ্যাটমের জারণ মানটা যত বেশি হবে, এর তীব্রতা বা শক্তি
ঠিক তত বেশি হবে, ঠিক আছে। তাইলে এই জিনিসটা আমরা মনে রাখবো যে সেন্ট্রাল অ্যাটমের জারণ মান যত বেশি হবে এর তীব্রতাও তত বেশি হবে। তো এখান থেকে যদি আমরা এখন দেখতে চাই যে এখানে কার তীব্রতা বেশি, তাহলে বেশি এরকম যদি একটা প্রশ্ন করে দেয় আমাদেরকে, তাহলে আমরা কীভাবে বের করব? তো আমরা যদি এখানে মৌলগুলো দেখতে চাই, তাহলে HClO4 এখানে কেন্দ্রীয় মৌলকে, সেন্ট্রাল অ্যাটমকে, এটা হচ্ছে এটাই হচ্ছে আমাদের CENTRALATOM, এটাই হচ্ছে আমাদের সেন্ট্রাল অ্যাটম। এই যে ক্লোরিনটা হচ্ছে আমাদের সেন্ট্রাল অ্যাটম, ঠিক আছে। তো সেন্ট্রাল অ্যাটমের জারণ মান আমরা সবাই নিশ্চয়ই বের করতে জানি, তবুও আমি একটা দেখাই দিচ্ছি যে সেন্ট্রাল অ্যাটমের জারণ মান। তো জারণ মান আমরা কীভাবে বের করবো? আমরা ধরে নিলাম যে হাইড্রোজেন কত, হাইড্রোজেনের 1 প্লাস এখানে ক্লোরিনটাকে আমরা x ধরে নিলাম, আর হচ্ছে -2 × 4, তাহলে এখানে হচ্ছে কত ইজ ইকুয়াল টু আমরা 0 ধরে নেব। আমরা জারণ মান সবাই বের করতে জানি, তাহলে এখানে হচ্ছে আপনার 1 + x মাইনাস হচ্ছে 8 ইজ ইকুয়াল টু 0, অতএব x ইজ ইকুয়াল টু +7। তো এটার জারণ মান বের করলাম আমরা, এটার জারণ মান আসলে হচ্ছে +7, এটার জারণ মান আমরা বের করছি +7। তেমনইভাবে যদি আপনারা এটার জারণ মান বের করেন, এটা আসবে হচ্ছে 4 দুগুণা 8, 2 বাদ দিলে 6 প্লাস, তাহলে এখানে আসবে +6। এটারও যদি আপনারা বের করেন তাহলে আসছে হচ্ছে আপনার 3 দুগুণা 6, আর 1 বাদ দিলে হচ্ছে এখানে আপনার +5। এটা যদি আপনারা দেখতে চান তাহলে এটা যদি আপনারা বের করে নিয়ে আসেন, তাহলে আসে -2, তাহলে এখানে আসবে হচ্ছে আপনার +2 আসবে। তো এখানে আমরা আগেই পড়ছিলাম যে জারণ মান সেন্ট্রাল অ্যাটমের জারণ মান যত বেশি হবে তীব্রতা তত বেশি হবে। তো এখান থেকে যদি আমাদেরকে প্রশ্ন করে যে কার তীব্রতা বেশি, এই প্রশ্নটা যদি আমাদেরকে করে, তাহলে এই যে এখান থেকে যদি আমাদেরকে এই প্রশ্নটা করে যে কার তীব্রতা বেশি, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে কার তীব্রতা বেশি হবে, জারণ মান যেই সেন্ট্রাল অ্যাটমের যে পরমাণু সেন্ট্রাল অ্যাটমের জারণ মান যত বেশি তার তীব্রতাও তত বেশি, যে পরমাণু সেন্ট্রাল অ্যাটমের জারণ মান যত বেশি তার তীব্রতাও তত বেশি। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে জারণ মান সবথেকে বেশি কার, এই যে HClO4 এর জারণ মান সবথেকে বেশি, সেই জন্য এটা হচ্ছে সবথেকে বেশি তীব্র। এরপরে রয়েছে H2SO4, তারপরে তীব্র হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এরপরে হচ্ছে H2CO2। এটা ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রশ্নটার অ্যান্সার, যে কার তীব্রতা বেশি। তাহলে কার তীব্রতা যদি বেশি বলে, তাহলে আমরা জিনিসটা এইভাবে দেখাই, যদি যে কার তীব্রতাটা বেশি, তাহলে এটা হচ্ছে এটার। তো এখন একটা মনের মাঝে প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া যদি জারণ মান সমান হয় তাহলে আমরা কী করব? যদি জারণ মান সমান হয় দুইটা পরমাণু, তাহলে আমরা কী করব? যেমন আমি যদি ধরি যে নাইট্রিক অ্যাসিড নিলাম আর H3PO4 নিলাম, তাহলে এখন আমাদের মাঝে প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া এই দুইটার জারণ মান, এখানে তো হচ্ছে এখানে সেন্ট্রাল অ্যাটমকে নাইট্রোজেন, আর এখানে কে ফসফরাস, তাহলে এখানে হচ্ছে যদি আমরা এখানে বের করি, তাহলে হচ্ছে 3 দুগুণা 6, 6 থেকে 1 বাদ দিলে হচ্ছে 5, তাহলে এখানে এর হচ্ছে +5, এর জারণ মান হচ্ছে +5, এর সেন্ট্রাল অ্যাটমের জারণ মান +5, আর এর সেন্ট্রাল অ্যাটমের জারণ মান কত আসবে? এর সেন্ট্রাল অ্যাটমের যে জারণ মান সেটা হবে হচ্ছে 4 দুগুণা 8, আর 8 থেকে 3 বাদ দিলে হচ্ছে +5, এরও +5, এরও +5। তাহলে এখন আমরা কী করব? যে এখন আমাদের এটা একটা চিন্তার বিষয় যে এখানেও +5, এখানেও +5, এই পাশে নয় আমরা পড়ে আসছিলাম যে যার সেন্ট্রাল অ্যাটমের জারণ মান যত বেশি তার তীব্রতা তত বেশি, কিন্তু এখন তো দুইটারই সেম। তাহলে এখন আমরা কী করব? এখন আমরা যেটা মনে রাখবো সেটা হলো যে সেন্ট্রাল অ্যাটমের আকার যত বেশি ছোটো তার তীব্রতা তত বেশি হবে, ছোটো মরিচের ঝাল বেশি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, যে সেন্ট্রাল অ্যাটমের আকার যত ছোটো হবে, সেন্ট্রাল অ্যাটমের আকার যত ছোটো হবে তার তীব্রতা তত বেশি। এখানে নাইট্রোজেন আর ফসফরাস এই দুটার মধ্যে কার আকার ছোটো? আমরা সবাই জানি যে নাইট্রোজেনের আকার হচ্ছে সব থেকে ছোটো, মানে তুলনামূলক ছোটো হচ্ছে ফসফরাস থেকে নাইট্রোজেনের আকারটা হচ্ছে তুলনামূলক ছোটো। সেই জন্য আমরা এখানে যেটা হবে সেটা হচ্ছে এর জারণ মানে যদি আমরা এর তীব্রতা যদি আমরা ক্রম বোঝাতে চাই যে এই দুইটা আছে, এই যে দুইটার মধ্যে কোনটা বেশি তীব্র, হ্যাঁ, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে যেহেতু এর সেন্ট্রাল অ্যাটমের আকার ছোটো, এটার তুলনায় এটার সেন্ট্রাল অ্যাটমের আকার যেহেতু ছোটো, সেহেতু আমরা এটাকে এইভাবে দিব, ঠিক আছে। তাহলে এর সেন্ট্রাল অ্যাটমের আকার ছোটো হওয়ার কারণে এর তীব্রতা বেশি হবে। তো আমরা এই জিনিসটা সবসময় মাথায় রাখার চেষ্টা করবো যে যার সেন্ট্রাল অ্যাটমের আকার যত ছোটো তার তীব্রতা তত বেশি। তাহলে আমাদের যদি কখনো জারণ মান সমান চলে আসে, তাহলে আমরা দেখবো হচ্ছে যে তার সেন্ট্রাল অ্যাটমের আকারটা আমরা দেখবো। তাহলে সর্বপ্রথম প্রায়োরিটি আমাদের কী থাকবে? সর্বপ্রথম প্রায়োরিটি থাকবে হচ্ছে আমাদের সেন্ট্রাল অ্যাটমের যে আছে তার জারণ মানের উপর আমাদের সর্বপ্রথম প্রায়োরিটি থাকবে। দেন সেটা যদি সমান হয়ে যায়, তাহলে আমরা দেখবো হচ্ছে যে সেন্ট্রাল অ্যাটমের আকার কেমন এবং সেটা তুলনা করে আমরা অ্যান্সারটা বের করে নিয়ে আসবো, ঠিক আছে। তো আমরা যদি এই শখটা মনে রাখি তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। তাহলে সেন্ট্রাল অ্যাটমের জারণ মান যত বেশি, এই জিনিসটা আমরা সবসময় মনে রাখার চেষ্টা করবো যে সেন্ট্রাল অ্যাটমের জারণ মান যত বেশি এর তীব্রতাও তত বেশি, ঠিক আছে, এর তীব্রতাও তত বেশি। সেন্ট্রাল অ্যাটমের জারণ মান যত বেশি অক্সিজেসিটিতে এর সেন্ট্রাল অ্যাটমের জারণ মান যত বেশি এর তীব্রতাও তত বেশি। আবার সেন্ট্রাল অ্যাটমের আকার যত ছোট, এর তীব্রতাও তত বেশি, এর তীব্রতাও তত বেশি। আবার অ্যানায়নের আকার হাইড্রাসিডের ক্ষেত্রে হাইড্রাসিড এখানে হচ্ছে এইচ থাকবে, এখানে যে কোনো একটা এলিমেন্ট থাকবে, আর এখানে তো সাথে অক্সিজেন থাকতেছেই নাকি। আর হাইড্রাসিড কোনগুলো? হাইড্রাসিড বলতে এইচ তার সাথে হচ্ছে হ্যালোজেন গ্রুপ থাকবে, এইচ থাকবে আর হ্যালোজেন গ্রুপ থাকবে, এটাই হচ্ছে আমাদের
মূলত হাইড্রাসিড। তো হাইড্রাসিডে অ্যানায়নের আকার যার যত বেশি তার তীব্রতাও তত বেশি, ঠিক আছে? তো এই ছকটা যদি আমরা শুধু মনে রাখি, এই ছকটা মনে রাখলেই কিন্তু আমাদের মোটামুটি কভার হয়ে যাচ্ছে, যে কোনো জায়গায় আমাদের এমসিকিউ আসুক বা অন্য কোনোভাবে প্রশ্ন আসুক, তো এই ছকটা যদি আমরা শুধু মনে রাখতে পারি, এই ছকটা, তাহলে কিন্তু আমাদের মোটামুটি এই জায়গা থেকে কোশ্চেন আসলে আমরা অ্যান্সার করতে পারবো খুব সহজেই আমরা অ্যান্সার করতে পারবো। আজকে আমাদের লক্ষ্য হচ্ছে শুধু একটি বিষয়, এই বিষয়টা নিয়ে এক্সপ্লোর করার, যে কেন এই বিষয়টা হয়, যে সেন্ট্রাল অ্যাটমের জারণ মান বাড়লো তার মানে তীব্রতা বাড়লো, তার সেন্ট্রাল অ্যাটমের আকার কমলো মানে তীব্রতা বাড়লো, এই বিষয়টা আমাদের কেন হয়। আমরা কিন্তু আজকে এইখানে যাচ্ছি না, এই যে হাইড্রাসিডে যাচ্ছি না, আমরা শুধু থাকবো আজকে অক্সি অ্যাসিডের এখানে, ঠিক আছে? তো এই বিষয়টা আমরা এখন জানার চেষ্টা করবো। তো চলেন আমরা এই বিষয়টা নিয়ে জানার চেষ্টা করি। তো আমরা সকলেই এই বিষয়টা যে অবগত, যে যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে, সিঙ্গেল বন্ধন মানে হচ্ছে আপনার এখানে সিগমা, সিঙ্গেল মানে হচ্ছে সিগমা, আর ডাবল বন্ধন মানে হচ্ছে সিগমা প্লাস পাই, সিগমাও থাকবে পাইও থাকবে, সেটাই হচ্ছে ডাবল বন্ড। সিগমা হচ্ছে শক্তিশালী কার থেকে, আর পাইটা হচ্ছে তুলনামূলক হচ্ছে দুর্বল, ঠিক আছে? সিগমা হচ্ছে শক্তিশালী আর পাইটা হচ্ছে দুর্বল। সমযোজী যৌগে শেয়ারকৃত ইলেকট্রন নিচের দিকে টেনে নেওয়ার ক্ষমতাটাকে আমরা তড়িৎ-ঋণাত্মকতা বলি। সো এখন যদি এক জায়গায় সিগমা বন্ড থাকে, পাই বন্ড থাকে, যদি এখানে আমরা টান দিই তাহলে কোনটা আগে চলে আসবে? যেহেতু পাই হচ্ছে দুর্বল সেহেতু পাইটা চলে আসবে, আর সিগমাটাকে কিন্তু সরাইতে পারবো না, কারণ এটা হচ্ছে শক্তিশালী। আর পাই যেহেতু দুর্বল, সেই কারণে যদি আমরা কখনো টান দিই তাহলে কিন্তু এই পায়ের ইলেকট্রনটা চলে আসবে, সিগমারটা আসবে না। তো এই বিষয়টা আমরা শুধু মাথায় রাখবো। তো এখন আমরা যৌগগুলোর তীব্রতার ক্রম কেন এমন হয় সেটা আমরা এদের গাঠনিক স্ট্রাকচার দেখে বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা HClO4কে দেখব। HClO4 এই বিষয়টা নিয়ে আমরা প্রথমে জানার চেষ্টা করব। তো এর গাঠনিক সংকেত দেখে আমরা এর বিষয়টা নিয়ে জানার চেষ্টা করব। তো এর গাঠনিক সংকেতটা যদি আমরা আঁকতে চাই তাহলে এরকম হবে জিনিসটা, Cl এখানে থাকলো, এরকম ডাবল বন্ড দিয়ে এখানে O দিলাম, ঠিক আছে? এপাশে একটা ডাবল বন্ড দিয়ে O দিলাম, আর এখানে হচ্ছে অক্সিজেন দিলাম আর হাইড্রোজেন দিলাম, একটা অক্সিজেন চারটা, হ্যাঁ ঠিক আছে। তো এর গাঠনিক সংকেতটা অনেকটা এরকম। তো বিষয়টা কি হয় যদি আমরা এখন দেখি, তো বিষয়টা যেটা হয় সেটা হচ্ছে যে ক্লোরিন অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে মেবি 3.5 আর ক্লোরিন মেবি 3, মানে এইরকম কিছু একটা। তো যাই হোক, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা ক্লোরিনের থেকে বেশি হওয়ার কারণে, এই যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা ক্লোরিনের থেকে বেশি হওয়ার কারণে এই ক্লোরিনের থেকে এই পাই বন্ধনের যে আবদ্ধ ইলেকট্রনটা আছে এটাকে টান দিয়ে অক্সিজেন তার নিজের দিকে নিয়ে আসে, ঠিক আছে? তার নিজের দিকে নিয়ে আসে, এই যে দ্বিবন্ধনে যুক্ত অক্সিজেনগুলো এখান থেকে এপাশে নিয়ে চলে যাবে পাই বন্ধনে আবদ্ধ ইলেকট্রনগুলোকে, ঠিক আছে? আবার এটাও এপাশে নিয়ে যাবে, ঠিক আছে? এটাও এপাশে ইলেকট্রন নিয়ে যাবে। তাইলে নিয়ে গেলে অক্সিজেনটা হয় কি, যে অক্সিজেনটা হয়ে যায় হচ্ছে এখানে আংশিক ঋণাত্মক হয়ে যায়, অক্সিজেনগুলো আংশিক ঋণাত্মক হয়ে যায়, হ্যাঁ? তো ক্লোরিনের তাহলে একটা দুইটা তিনটা ইলেকট্রন ঘাটতি হয়ে গেছে, তাইলে তিনটা প্লাস হয়ে যাবে, এরকম তিনটা প্লাস হয়ে যাবে, বা এটাকে আমরা যদি এভাবে লিখি যে ডেল্টা 3 পজিটিভ, ঠিক আছে? তো তিনটা ক্লোরিন থেকে এই যে দ্বিবন্ধনে আবদ্ধ অক্সিজেনগুলো যেহেতু তড়িৎ বেশি, সেই কারণে ক্লোরিন থেকে এরা ইলেকট্রনগুলো নিয়ে যায় পাই বন্ধনে, অবশ্যই পাই বন্ধনে আবদ্ধ ইলেকট্রনটা নেবে, কারণ সিগমা বন্ড হচ্ছে শক্তিশালী, এখানে কিন্তু একটা সিগমা একটা পাই আছে, তো পাই বন্ধনে আবদ্ধ ইলেকট্রনটাকে এ পাশে নিয়ে আসবে। এখন ক্লোরিনের তো পজিটিভ নাকি, ক্লোরিন তো পজিটিভ, তার মানে হচ্ছে ক্লোরিনের হচ্ছে ইলেকট্রন দরকার, ক্লোরিন পজিটিভ সেই কারণে ক্লোরিনের ইলেকট্রন দরকার। সো ক্লোরিন কী করবে, তার পাশে যে অক্সিজেন আছে তার প্রতিবেশী, তাকে এখন সে বলবে যে ভাই প্লিজ আমার তো ইলেকট্রন শর্ট আছে, আপনি আমাকে ইলেকট্রন দিয়ে হেল্প করেন। এই বারবার একে বিরক্ত করবে যে ভাই আমাকে ইলেকট্রন দিয়ে হেল্প করেন, আমার ইলেকট্রন ঘাটতি আছে, আমার প্রচুর ইলেকট্রন ঘাটতি, প্লিজ আমাকে ইলেকট্রন দিয়ে হেল্প করেন। ক্লোরিন আর অক্সিজেনের মাঝে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, কিন্তু ক্লোরিন যে আছে এর পজিটিভিটি বেশি, ক্লোরিনের পজিটিভিটি বেশি। তো প্রশ্ন আসতে পারে যে পজিটিভিটি বেশি মানে কি? পজিটিভিটি বেশি মানে হচ্ছে এর যে ইলেকট্রন টানার যে প্রবণতা, এর ইলেকট্রন টানার প্রবণতা বেশি, তার মানে হচ্ছে এর ইলেকট্রন ঘাটতি প্রচুর, সেই জন্য এর ইলেকট্রন টানার প্রবণতাটা বেশি, এই জিনিসটাই হচ্ছে পজিটিভিটি। তো অক্সিজেন এবং ক্লোরিনের মাঝে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা যদিও বেশি, তারপরও এই যে ক্লোরিন আছে এই ক্লোরিনের পজিটিভিটি বেশি হওয়ার কারণে, হ্যাঁ, এর পজিটিভিটি বেশি হওয়ার কারণে এর কাছ থেকে এখন ইলেকট্রন খোঁজা শুরু করবে, একে বারবার বিরক্ত করবে, এর কাছে তো কোনো অতিরিক্ত ইলেকট্রন নেই, এ তখন কী করবে, যে বলবে যে আমাকে এত বিরক্ত করতেছে, তো একে তো থামানো দরকার, ঠিক আছে?
তখন এই কী করবে, তখন এই যে হাইড্রোজেনের কাছে চলে যাবে, এই হাইড্রোজেনের কাছে যায় ইলেকট্রন নিয়ে নেবে, হাইড্রোজেনের ইলেকট্রন নিয়ে একে দিবে, একে দিয়ে একে ঠান্ডা করবে, যাতে একে আর বিরক্ত না করে। তো চলে যাবে কার কাছে, হাইড্রোজেনের কাছে, গিয়ে এর থেকে ইলেকট্রন নিয়ে একে দিবে। তো হাইড্রোজেনের কাছে যেহেতু ইলেকট্রন নিল, তার মানে এর সাথে এর সম্পর্ক খারাপ হয়ে যাবে, সেই কারণে এখানে যে বন্ডটা আছে এটা ব্রেক হয়ে যাবে, এই বন্ডটা ব্রেক হয়ে যাবে, এই বন্ডটা ভেঙে যাবে। এই বন্ডটা ভেঙে যাওয়ার কারণে এই যে এর ইলেকট্রন যে আছে, ইলেকট্রনটা এর কাছে নিয়ে নেবে, নিয়ে সেটা এই যে একে দিয়ে দিবে, ঠিক আছে, ইলেকট্রনটা নিয়ে একে দিয়ে দিবে। তাহলে বুঝলাম যে এর ইলেকট্রনটা নিয়ে একে ইলেকট্রনটা দিয়ে দিবে, ফলে এর থেকে যেহেতু ইলেকট্রন নিবে, তার মানে এর সাথে এর সম্পর্কটা খারাপ হয়ে যাবে, এর সাথে এর সম্পর্ক খারাপ হয়ে যাবে মানে কি, এর সাথে যে এর বন্ডটা আছে সেই বন্ডটা ব্রেক হয়ে যাবে। তো এখন যদি আমরা এই ইয়াটাকে আরেকটু সুন্দর করে আঁকার চেষ্টা করি এবং আবার যদি বোঝার চেষ্টা করি যে অক্সিজেন ডাবল বন্ডে আছে, ক্লোরিন আছে, এই পাশে অক্সিজেন আছে, এর স্ট্রাকচারটা যদি আমরা দেখি, তাহলে এই পাশে আরেকটা অক্সিজেন আছে, আর এই পাশে একটা অক্সিজেন সিঙ্গেল বন্ডে আছে, আর এখানে একটা অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে। তো এটার পরবর্তী যেই চিত্রটা আসবে সেটা যদি আমরা দেখার চেষ্টা করি একটু, তাহলে এরকম হচ্ছে চিত্রটা, যে এর সাথে এর বন্ড ব্রেক হয়ে যাবে, ব্রেক হয়ে এই যে এই হাইড্রোজেনটা মুক্ত হয়ে H+ আকারে বের হয়ে যাবে, ঠিক আছে। এর সাথে এর বন্ডটা যেহেতু ব্রেক হয়েছে, সেই কারণে এই যে হাইড্রোজেনটা H+ আকারে বের হয়ে যাবে। হাইড্রোজেনটা যদি H+ আকারে বের হয়ে যায়, তাহলে কী হবে জিনিসটা, তারপরে জিনিসটা যেটা হবে সেটা হচ্ছে এই যে এখানে তো পাই বন্ধনে আবদ্ধ ইলেকট্রনগুলো এরা নিয়ে নিলে এদের যে পাই বন্ধনটা আছে এটা তো ব্রেক হয়ে যাবে নাকি, এটা তো আর থাকতেছে না। তাহলে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে এই পাই বন্ধনগুলো তো আর থাকবে না, কারণ এখান থেকেই তো তারা ইলেকট্রনগুলো নিয়ে গেছে, পাই বন্ধন থেকে তো তারা ইলেকট্রনটা নিয়ে গেছে, তারা যে শেয়ার করেছিল ইলেকট্রনগুলো, সেটা পাই বন্ধনের ইলেকট্রনগুলোই তারা নিয়ে গেছে। তো যেটা হবে সেটা হচ্ছে অক্সিজেন সিঙ্গেল বন্ড, ক্লোরিন তার সাথে সিঙ্গেল বন্ড, এপাশেও সিঙ্গেল বন্ড, মানে এই যে এগুলো ব্রেক হয়ে যাবে, আর এগুলো তো মানে আংশিক ঋণাত্মক হয়েই আছে এগুলা, ঠিক আছে। তো এটা যেহেতু আংশিক ঋণাত্মক হয়ে আছে, আর যেহেতু একে ইলেকট্রন দিয়ে হেল্প করলো, মানে যেহেতু হেল্প করছে, তার মানে তাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হবে, বন্ড ক্রিয়েট হবে, যেহেতু তারা হেল্প করছে, তার প্রতিবেশী হিসেবে তাকে হেল্প করছে, তার মানে তাদের মধ্যে একটা সম্পর্ক ভালো হবে। সেই জন্য এখানে হচ্ছে ডাবল বন্ড, যেহেতু ইলেকট্রন দিয়ে একে হেল্প করলো, তো ডাবল বন্ড, ঠিক আছে। তো এখানে আমরা যদি এটাকে যদি আমরা সুন্দর করে লিখতে চাই, তাহলে এটাকে যদি আমরা সুন্দর করে লিখতে চাই, মানে এই গাঠনিক স্ট্রাকচারটা না দিয়ে যদি আমরা লিখতে চাই এখন, তার মানে একটা H+ বাইরে হয়ে গেল, এখানে বন্ডটা ব্রেক হয়ে একটা H+ মুক্ত হয়ে গেল, আর যেটা হবে সেটা হচ্ছে ClO4-। কেন মাইনাস আমি বলতে পারেন যে ভাই এখানে মাইনাস কেন হলো। তো আমরা যদি একটু চিন্তা করি যে এখানে কয়টা ছিল এখানে হচ্ছে তার তিনটা হচ্ছে তার পজিটিভ ছিল, ঠিক আছে, মানে 3টা ইলেকট্রনের তার ঘাটতি ছিল। তো একটা ইলেকট্রন এই যে হাইড্রোজেন থেকে অক্সিজেন আনে একে দিছে, তার মানে কি এর একটা ইলেকট্রন ঘাটতি পূরণ হয়ে গেছে, তার মানে আর এখানেও কয়টা ইলেকট্রন ঘাটতি আছে, 2টা, ঠিক আছে, তার মানে 2টা ইলেকট্রন ঘাটতি আছে। তো সো 3টা নেগেটিভ আর 2টা পজিটিভ মিলে ফাইনাল স্ট্রাকচারটা হবে ClO4-। এটার নাম কি, এটার নাম হচ্ছে পারক্লোরেট আয়ন, ঠিক আছে, এটা হচ্ছে পারক্লোরেট আয়ন, ঠিক আছে। এখন একটু সাধারণভাবে চিন্তা করুন যে এই যে ক্লোরিন, এর ইলেকট্রন টানার প্রবণতা বা এর পজিটিভিটি যত বেশি হবে, ততই সে অক্সিজেনটাকে ফোর্স দিবে, যে এর পজিটিভিটি যত বেশি হবে ততই সে এই অক্সিজেনটাকে ফোর্স দিবে, বিরক্ত করবে, হ্যাঁ, যে ভাই আমার ইলেকট্রন শট আমাকে ইলেকট্রন দেন, ভাই আমার ইলেকট্রন শট আমাকে ইলেকট্রন দেন, তত এই অক্সিজেনটাকে তত বেশি বিরক্ত করবে, ঠিক আছে। তখন এই অক্সিজেনটা বিরক্ত হয়ে কী করবে, একে যত বেশি বিরক্ত করবে, ফলে অক্সিজেনটাও এটা থেকে টানার প্রবণতা বেশি দেখাবে, তার মানে এটাকে যত বেশি বিরক্ত করবে, এও তত বেশি এটাকে টানে আনার আগ্রহ দেখাবে, টানে আনে একে বিরক্ত যেন না করে সেই ব্যবস্থা করবে, ঠিক আছে। তার মানে এর পজিটিভিটি যত বেশি হবে, তার দ্বারা বোঝায় হচ্ছে এই অক্সিজেনকে সে তত বেশি বিরক্ত করবে ইলেকট্রনের জন্য, আর অক্সিজেনও তখন একে ঠান্ডা করার জন্য এই হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রনটা ছিনায় একে দিবে, ঠিক আছে। তাহলে বুঝলাম তো ব্যাপারটা নাকি, যে কেন্দ্রীয় মৌলটা যত বেশি পজিটিভ হবে, ও ইলেকট্রনটাকে টানার প্রবণতা, মানে ও অক্সিজেন থেকে ইলেকট্রনটাকে টানার প্রবণতা তত বেশি দেখাবে, তত বেশি অক্সিজেনটা কে বিরক্ত করবে যে আমাকে হাইড্রোজেন, আমাকে ইলেকট্রন দেন। তখন ওই অক্সিজেনটা আবার কী করবে, হাইড্রোজেন থেকে হাইড্রোজেন থেকে ইলেকট্রন আনে একে দেবে, তাইলে হাইড্রোজেনটা H+ আকারে বের হয়ে যাবে। হাইড্রোজেনটা যখন এটাকে দিবে, এটা অক্সিজেনটা যখন হাইড্রোজেনের কাছ থেকে নিয়ে নেবে ইলেকট্রনটা, তখন তাদের মাঝে যে সুসম্পর্ক একটা ছিল সেটা ব্রেক হয়ে যাবে, তখন এই হাইড্রোজেনটা H+ আকারে বের হয়ে আসবে। তো আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখার চেষ্টা করব, নর্মালি যে একটা জিনিস আমরা সবসময় মাথায় রাখার চেষ্টা করব, যে একটা অ্যাসিড কতটা তীব্র তা বোঝা যায় এই হাইড্রোজেন আয়ন কত দ্রুত ছাড়ছে সেটা দেখে, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো, যে একটা অ্যাসিড কতটা তীব্র এটা বোঝা যায় হাইড্রোজেন আয়ন কত দ্রুত সে ছাড়ছে, বা হাইড্রোজেন আয়নটা কত দ্রুত ছাড়বে তার উপর একটা অ্যাসিডের তীব্রতা সবসময় নির্ভর করে, ঠিক আছে। তাহলে একটা অ্যাসিড কতটা তীব্র সেটা আমরা বুঝবো হচ্ছে হাইড্রোজেন আয়ন কত দ্রুত
ছাড়ছে সেটা দেখে, ঠিক আছে। তাহলে আমাদের HClO4 এটার কাহিনী হচ্ছে আমাদের খতম। আমরা এখন H2SO4 এর কাহিনী দেখবো, মানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড যেটা আছে এটার কাহিনীটা আমরা এখন দেখার চেষ্টা করবো যে এখানে অ্যাকচুয়ালি কী ঘটে। তো আমরা যদি সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেতটা আর্ট করতে চাই তাহলে আমরা কী করবো, চলো এই গাঠনিক সংকেতটা আমরা আর্ট করি। তাহলে গাঠনিক সংকেত যদি আমরা আর্ট করি তাহলে সালফিউরিক অ্যাসিড তো গাঠনিক সংকেতটা হবে অনেকটা এমন যে O ডবল বন্ড, এখানে O, দেন এপাশে একটা O, এখানে একটা H, এখানে একটা O, এখানে একটা H, ঠিক আছে। তো এর গাঠনিক সংকেত থেকে এখন আমরা যদি করি সেই আগের মতোই যে সালফার এর তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেনের থেকে একটু কম হওয়ার কারণে তখন অক্সিজেনটা কী করবে, অক্সিজেনটা এই যে পাই বন্ধনে যে আবদ্ধ ইলেকট্রনটা আছে ওই নিয়ে নেবে, নিয়ে আংশিক ঋণাত্মক হয়ে যাবে, ঠিক আছে। আবার এই ডাবল বন্ডে আবদ্ধ এই যে এই ইলেকট্রন, এই অক্সিজেনটাও ইলেকট্রনটাকে নিয়ে আংশিক ঋণাত্মক হয়ে গেল। এখন সালফারে কী হলো, সালফারে del 2 পজিটিভ হয়ে গেল, মানে দুইটা এর ইলেকট্রন ঘাটতি হয়ে গেল, del 2 পজিটিভ হয়ে গেল, মানে হচ্ছে দুইটা ইলেকট্রন ঘাটতি হয়ে গেল। তো দুইটা যদি ইলেকট্রন ঘাটতি হয় এখন কী হবে, এখন এর যেহেতু দুইটা ইলেকট্রন ঘাটতি হয়ে গেছে, এর প্রতিবেশীকে ফোন লাগাবে। প্রতিবেশীকে এর ভালো প্রতিবেশী হচ্ছে এই যে সিঙ্গেল বন্ডে যে অক্সিজেনটা যুক্ত আছে এটা হচ্ছে ওর ভালো প্রতিবেশী। একে এখন ফোন করবে যে ভাই আমার ইলেকট্রন ঘাটতি আছে, আমাকে এখন ইলেকট্রন দেওয়ার ব্যবস্থা করো। তো একে যখন ফোন দিবে তখন বিরক্ত হয়ে যাবে, বিরক্ত হয়ে বলবে এত বিরক্ত করতেছে, একে ঠান্ডা করতে হবে। তো তখন চলে যাবে এই যে হাইড্রোজেনের কাছ থেকে একটা মানে ইলেকট্রনটা নিয়ে আসবে ঠিক আছে। হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রনটা নিয়ে আসে এই যে সালফারকে ইলেকট্রনটা দিয়ে দিবে। সেমভাবে এই যে এই হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রনটা নিয়ে আসবে, হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রনটা নিয়ে আসলো অক্সিজেন, এই অক্সিজেনটা তখন আবার কী হবে, এই যে আবার এই সালফারকে আবার দিয়ে দিবে, ঠিক আছে। তাইলে এখন যদি বিষয়টা আমরা আরেকটু ভালো করে বলি যে দুই পাশ থেকে যে ডাবল বন্ডে আবদ্ধ অক্সিজেনগুলো ইলেকট্রন নেওয়ার জন্য কারাকারি করবে, ঠিক আছে। কারণ পাই বন্ড হচ্ছে উইক, সেই কারণে এই দুই পাশের যে পাই বন্ডে আবদ্ধ অক্সিজেনগুলো আছে এরা ইলেকট্রন নেওয়ার জন্য কারাকারি লাগাইছে, এরা নিয়ে নিল ইলেকট্রনটা, ঠিক আছে। কারণ পাই বন্ডটা হচ্ছে উইক। সালফার যেহেতু পজিটিভ, মানে পজিটিভিটি হয়ে গেছে, মানে পজিটিভ 2 পজিটিভ, সালফারের দুইটা পজিটিভ হয়ে গেলো, দুইটা ইলেকট্রন নিয়ে নিয়েছে, দুইটা পজিটিভ হইলো। তাহলে তখন সালফার কী করবে, যেহেতু আর ইলেকট্রন ঘাটতি হয়েছে সেই কারণে সালফার ওর বন্ধু অক্সিজেনকে ফোন করবে, ওকে বিরক্ত করবে। তো অক্সিজেন বিরক্ত সহ্য করতে না পারে হাইড্রোজেনের কাছে চলে যাবে, হাইড্রোজেনের কাছ থেকে একটা ইলেকট্রন নিয়ে একে দিয়ে দেবে, দিয়ে একে ঠান্ডা করার চেষ্টা করবে। সো আগের মতোই আগে আমরা দেখেছিলাম কি যে এই যে এর কাছ থেকে যেহেতু ইলেকট্রন নিয়েছে তার মানে এর সাথে এর সম্পর্কটা খারাপ হয়ে গেল, এর সাথে এর সম্পর্কটা ব্রেক করবে, বন্ড ব্রেক করবে, এর সাথে এর সম্পর্ক ব্রেক করবে, বন্ড ব্রেক করবে, এর সাথে এর বন্ধন সম্পর্ক সব ছিন্ন করে দিবে কারণ এর কাছ থেকে যেহেতু এই ইলেকট্রনটা নিয়ে সালফারকে দিছে, এর কাছ থেকে একটা চকলেট নিয়ে একে দিল, তাহলে কি অবশ্যই মন খারাপ করবে, এর সাথে এর বন্ধন ছিন্ন করবে, এর সাথে এর একটা ভালো সম্পর্ক হয়ে যাবে। তো এর পরবর্তী স্ট্রাকচারটা যদি আমরা দেখি, এটাই আবার লিখলাম যে এরকম ও ডবল বন্ড এস, ডবল বন্ড ও, আর এখানে ও, এখানে এইচ আছে, এখানে ও, এখানে এইচ আছে। তো কী হবে এখানে কাহিনীটা কী হবে যে এখানে হচ্ছে দুই বন্ড কয়টা হাইড্রোজেন বের হয়ে যাবে, এই যে একটা দুইটা হাইড্রোজেন H+ আকারে বের হয়ে যাবে, H+ আকারে দুইটা হাইড্রোজেন ব্রেক হয়ে যাবে, প্লাস SO4 2- হয়ে যাবে। এটা হচ্ছে সালফেট আয়ন, ঠিক আছে, এটা হচ্ছে সালফেট আয়ন। তো এখন বলতে পারো যে ভাই এটা কীভাবে আসলো, এটা একটু দেখান। তাহলে আমি যদি এটা দেখাইতে চাই একটু যে সালফেট আয়নটাকে যদি আমরা একটু দেখাইতে চাই তাহলে এখানে কী হচ্ছে, ও ডবল বন্ড এস আছে, এখানে ও আছে, এখানে আছে অক্সিজেন ঋণাত্মক, এখানেও অক্সিজেনটা ঋণাত্মক। মানে কি, মানে হচ্ছে এই যে এর সাথে এর বন্ড ব্রেক হয়ে গেছে, মানে এর কাছ থেকে চকলেট নিয়ে একে দিয়ে দিয়েছে, সালফারকে দিছে। তার মানে কি এর সাথে এর সম্পর্ক ব্রেক হয়ে গেল, আর এর সাথে এর সম্পর্কটা ভালো হইলো। তার মানে কি এর সাথে এর একটা বন্ড ক্রিয়েট হইলো, এই যে বন্ড ক্রিয়েট হয়ে গেল এর সাথে একটা, ঠিক আছে। আবার সেমভাবে এই পাশেও হাইড্রোজেনের কাছ থেকে অক্সিজেনটা একটা চকলেট নিয়ে একে দিয়ে দিচ্ছে, চকলেট মানে হচ্ছে ইলেকট্রন আর কি। তো এর কাছ থেকে নিয়ে একে দিয়ে দিচ্ছে, তার মানে এদের দুজনের মধ্যে একটা বন্ড তৈরি হলো, এই যে এদের দুজনের মাঝে একটা বন্ড তৈরি হলো। আর এরা যেহেতু এইখান থেকে যেহেতু পাই বন্ধন যেটা ছিল এটা হচ্ছে উইক ছিল, সেই কারণে এদের কাছ থেকে পাই বন্ধনের কাছ থেকে যে পাই বন্ধনের শেয়ারকৃত যে ইলেকট্রনটা ছিল সেটা নিয়ে আংশিক ঋণাত্মক হয়ে গেছে, এটা আংশিক ঋণাত্মক হয়ে গেছে। সো এখানে হচ্ছে ঋণাত্মক হয়ে গেছে, তার মানে এখানে বন্ধন ভাঙে গেছে, এখানে শুধু সিগমাটা আছে, পাইটা চলে গেছে, আর এটা হচ্ছে আংশিক ঋণাত্মক হয়ে গেছে। তো এখানে কয়টা পজিটিভ ছিল, দুইটা। এখানে এরকম ছিল যে সালফার 2 পজিটিভ ছিল, ঠিক আছে, সালফার 2 পজিটিভ ছিল। তো সালফার 2 পজিটিভ ছিল, এখানে দুইটা অক্সিজেন তাদেরকে এরকম যে দুইটা অক্সিজেন এই যে হাইড্রোজেন থেকে ইলেকট্রন আনে একে দিয়ে দিছে,
দুইটা 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 অক্সিজেন এই যে দুই পাশ থেকে একটা একটা করে দুইটা আনে একে দিয়ে দিয়ে একে মানে একে ইলেকট্রন দিয়ে একে প্রশমিত করে ফেলছে, মানে দুইটা প্রশমিত করে ফেলছে। বাকি রইল কি, এই যে বাকি থাকলো হচ্ছে দুইটা নেগেটিভ বাকি থাকলো, সেই কারণে এখানে হয়েছে যে 2 নেগেটিভ। ঠিক আছে, তো আগের মৌল যেটা ছিল সেখানে হচ্ছে আপনার 3টা পজিটিভ ছিল, HClO4 যেটা ছিল এখানে 3টা পজিটিভ ছিল, আর এখন যে মৌলটা আছে এখানে আছে হচ্ছে 2টা পজিটিভ, মানে আগেরটাতে ইলেকট্রন ঘাটতি বেশি ছিল, এখন এটার থেকে তুলনামূলক একটু কম ইলেকট্রন ঘাটতি আছে। তো আমরা যে কথাটা আগে বলছিলাম যে ইলেকট্রন ঘাটতি যত বেশি তত তাড়াতাড়ি সে এই যে সিগমা বন্ডে যে আবদ্ধ এই যে অক্সিজেন আছে ওকে বেশি বিরক্ত করবে ইলেকট্রন সাপ্লাই দেওয়ার জন্য। তো ওই অক্সিজেনগুলো আবার কী করবে, অক্সিজেনগুলো আবার হাইড্রোজেনের কাছে চলে যাবে, হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রনটা নিয়ে একে ঠান্ডা করার চেষ্টা করবে। ফলে হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বন্ড তত দ্রুত ব্রেক হবে। মানে বুঝতে পারলাম তো ব্যাপারটা হচ্ছে এরকম যে ইলেকট্রন ঘাটতি যত বেশি হবে, মানে এই যে কেন্দ্রীয় মৌলটার ইলেকট্রন ঘাটতিটা যত বেশি হবে এই যে অক্সিজেনটাকে মানে পার্শ্ববর্তী যে সিগমা বন্ডে যে আবদ্ধ অক্সিজেন আছে ওইটাকে তত বেশি বিরক্ত করবে ইলেকট্রন দেওয়ার জন্য। তো অক্সিজেনটাও তখন বিরক্ত হয়ে হাইড্রোজেনের কাছে চলে গিয়ে ওর যে ইয়াটা আছে ওইটাকে নিয়ে ইলেকট্রনটা আছে ওইটাকে দ্রুত নিয়ে এসে একে দেওয়ার চেষ্টা করবে। এ যত বেশি একে বিরক্ত করবে তত দ্রুত এটা এখানে গিয়ে হাইড্রোজেনের যে ইলেকট্রনটা আছে এটা নিয়ে এসে একে দিবে। ঠিক আছে, তাহলে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বেশি হওয়া মানে হচ্ছে পজিটিভিটি বেশি হওয়া। তার মানে একটা কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বেশি, তার মানে হচ্ছে তার পজিটিভিটি বেশি। একটা মৌলের কোনো একটা মৌলের জারণ মান বেশি হওয়া বা কোনো একটা পরমাণুর কেন্দ্রীয় পরমাণু বা সেন্ট্রাল অ্যাটমের জারণ মান যত বেশি, সেন্ট্রাল অ্যাটমের জারণ মান যত বেশি তার পজিটিভিটি তত বেশি। আর পজিটিভিটি বেশি হওয়া মানে সিগমা বন্ডে যুক্ত অক্সিজেনগুলোকে বিরক্ত বেশি করবে ইলেকট্রনের জন্য। আর অক্সিজেনগুলো যত বিরক্ত হচ্ছে তত তাড়াতাড়ি সে হাইড্রোজেনগুলোর কাছে চলে যাবে, তো চলে গিয়ে তার থেকে ইলেকট্রন আনে একে দিবে, মানে হাইড্রোজেনের সাথে সে বন্ড ব্রেক করবে, তত তাড়াতাড়ি বন্ডটা ব্রেক করবে। তাহলে আমরা বুঝলাম কেন কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বেশি হওয়ার সাথে সাথে তার তীব্রতা বেশি হওয়ার সাথে সাথে তার তীব্রতা বেশি হয়। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে কেন সেন্ট্রাল অ্যাটমের জারণ মান বেশি হওয়ার সাথে সাথে তার তীব্রতা বেশি হয়। এখন আমাদের সবার মাঝে একটা প্রশ্ন আসার কথা এতক্ষণে যে তাহলে এই যে এখানে কাহিনীটা কী হয়, নাইট্রিক অ্যাসিড দিলাম আর H3PO4 এখানেও +5 এখানেও +5 মানে সেন্ট্রাল অ্যাটমের, তাহলে এখানে আসলে কাহিনীটা কী হয়, কি দেখে আমরা এখানে বুঝবো যে এটার কোনটার তীব্রতা বেশি। তো এখানে কাহিনীটা কী হয় বেসিক্যালি সেটা আমাদের মনে এতক্ষণে প্রশ্ন আসার কথা। তো চলো এই বিষয়টা এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে কী কাহিনী হয় এখানে। তো আমি যদি দুটার স্ট্রাকচারটা আমি আর আলাদা করে অ্যাড করছি না, মানে একবারই অ্যাড করছি এখানে। তো নাইট্রিক অ্যাসিড এটার যদি আমরা এখন স্ট্রাকচারটা দেখতে চাই, HNO3 যদি আমরা এখন একটু দেখতে চাই, তাহলে এটার স্ট্রাকচারটা অনেকটা হচ্ছে এরকম যে এরকম আর এখানে হচ্ছে বন্ড ও বন্ড H। ঠিক আছে, এখানে যেটা হয় যে এর যদি আমি এটা দিয়ে দেখাতে চাই একটু, যে এই যে নাইট্রোজেনের সাথে এই যে ডবল বন্ডে আবদ্ধ যে অক্সিজেনগুলো আছে এরা এই যে ইলেকট্রন ইলেকট্রনটা নিয়ে নেয়, এই যে এটা নিয়ে এটা কী হয়ে যায়, আংশিক ঋণাত্মক হয়ে যায়। ঋণাত্মক হয়ে গেলে এখানে কী হলো, এই যে 2 পজিটিভ হয়ে গেল নাকি, 2 পজিটিভ হয়ে গেলো, তখন চলে আগের মতোই আর প্রতিবেশী এর যেহেতু পজিটিভিটি হয়ে গেছে সেই কারণে চলে যাবে আর প্রতিবেশী অক্সিজেনের কাছে গিয়ে বলবে যে ভাই আমাকে ইলেকট্রন দাও, আমার ইলেকট্রন ঘাটতি আছে, আমাকে ইলেকট্রন দাও। তখন এই অক্সিজেনটা এই হাইড্রোজেনের কাছে চলে যাবে, এই হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন নিয়ে এসে এই যে একে দিবে যাতে আর বিরক্ত না করে। ঠিক আছে, তাহলে এখানে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে এরকম একটা H+ এখানে বন্ড ব্রেক হয়ে যাবে, আর এর সাথে এর বন্ডটা ব্রেক হয়ে যাবে, এর সাথে যদি আর বন্ডটা ব্রেক হয়ে যায় তাহলে একটা H+ মুক্ত হয়ে গেল। আর এখানে যেটা হবে সেটা হচ্ছে এর সাথে এর এরকম দুইটা ঋণাত্মক হয়ে গেল, মানে আংশিক ঋণাত্মক হয়ে গেল আর কি, মানে এর সাথে তো এর বন্ডটা ব্রেক করে ফেলবে কারণ এরা তো ইলেকট্রন নিয়ে আংশিক ঋণাত্মক হয়ে গেছে। আর এর সাথে একে যে ইলেকট্রনটা এনে দিল, এই যে হাইড্রোজেনের কাছ থেকে যে অক্সিজেনটা এই নাইট্রোজেনটাকে ইলেকট্রন আনে দিল, সেই কারণে এদের মধ্যে একটা বন্ড ক্রিয়েট হবে, ওই জন্য ডাবল বন্ড। ঠিক আছে, আর এর সাথে তো ইয়াটা ব্রেক হয়ে গেল, এর সাথে বন্ড ক্রিয়েট হইল। তাহলে এটাকে যদি আমরা লিখতে চাই, এটাকে এভাবে লেখে NO3-। এটা কি, এটা হচ্ছে নাইট্রেট আয়ন। এটা হচ্ছে নাইট্রেট আয়ন। ঠিক আছে, এটা হচ্ছে নাইট্রেট আয়ন।
এরকম নাইট্রেট আয়ন উৎপন্ন হয়। আবার সেমভাবে আমরা যদি H3PO4 এর H3PO4 এর যদি আমরা একটু গাঠনিক স্ট্রাকচারটা একটু লক্ষ্য করি, তাহলে আমরা এরকম একটা জিনিস পাবো যে HO, এখানে P যদি হয়, আবার এখানে OH, এখানেও O, এখানে H, এখানে ডাবল বন্ডে যুক্ত একটা অক্সিজেন থাকলো। তো সেম এই যে ডাবল বন্ডে যুক্ত অক্সিজেনটা এর কাছ থেকে একটা ইলেকট্রন নিয়ে নেবে, নিয়ে আংশিক ঋণাত্মক হয়ে গেল, ফলে এটা কী হয়ে গেলো, এটা আংশিক পজিটিভ হয়ে গেল নাকি এরকম। তারপর এর সাথে এর বন্ড ব্রেক হবে, এর সাথে এর বন্ড ব্রেক হবে, এর সাথে এর বন্ডটা ব্রেক হয়ে যাবে, এর সাথে এর বন্ড ব্রেক হয়ে একে ইয়াটা দিবে, ইলেকট্রনটা দিবে, আর এত এর সাথে ইলেকট্রনটা নিয়ে নিল। তাহলে এখানে যেটা হয় সেটা হলো এখানে যেটা হয় সেটা হচ্ছে 3টা হাইড্রোজেন মুক্ত হয়ে যাবে, এই যে 1টা 2টা 3টা হাইড্রোজেন মুক্ত হয়ে যাবে, আর এখানে একটা ফসফেট আয়ন উৎপন্ন হবে, ফসফেট আয়ন উৎপন্ন হবে, এটা হচ্ছে ফসফেট আয়ন, ঠিক আছে। তাহলে এখানে কী উৎপন্ন হলো, ফসফেট আয়ন উৎপন্ন হলো, ফসফেট আয়ন উৎপন্ন হবে। এখানে হচ্ছে এই যে এখানে নাইট্রেটের যোজনী হচ্ছে 5, সরি যোজনী না, জারণ মান হচ্ছে 5, এখানেও এর ফসফরাসের জারণ মান হচ্ছে 5, জারণ মান 5 দুজনের। এখানে এই দুজনের তাহলে এখানে এই দুজনের জারণ মান +5, তার মানে দুজনের পজিটিভিটি পরিমাণ হচ্ছে সমান, দুজনের পজিটিভিটির পরিমাণ হচ্ছে সমান, এই যে এই দুজনের পজিটিভিটির পরিমাণ সমান, মানে দুইজনেই হচ্ছে এই অক্সিজেনটাকে, এই অক্সিজেনগুলোকে তত বিরক্ত করবে, মানে সমান বিরক্ত করবে। এই অক্সিজেনকে যেমন বিরক্ত করবে, এই অক্সিজেনটাকে ঠিক সেরকমই বিরক্ত করবে, হ্যাঁ, ইলেকট্রন দেওয়ার জন্য। এই অক্সিজেনটাকে যেমন বিরক্ত করবে ইলেকট্রন দেওয়ার জন্য, ঠিক এই অক্সিজেনটাকে সেই পরিমাণে বিরক্ত করবে ইলেকট্রন দেওয়ার জন্য। যেমন যদি 10টা ফোন দেয় একে, যে আমাকে ইলেকট্রন দাও, 10টা ফোন দেবে যে আমাকে ইলেকট্রন দাও সেম টাইমে, ঠিক আছে। যদি 5টা ফোন দেয়, তাহলে ঠিক 5টা ফোনই দেবে যে আমাকে ইলেকট্রন দাও। তাহলে অক্সিজেনটা এখন কী করবে, কাহিনীটা এখন কী ঘটে, তো সেম পরিমাণ বিরক্ত করতেছে, তো সেম পরিমাণে বিরক্ত করতেছে, মানে এই অক্সিজেনটাকে সিগমা বন্ডে যে অক্সিজেনটা যুক্ত আছে থাকে যে ইলেকট্রনের জন্য। তাহলে এখানে কাহিনীটা যেটা হয় যে আমরা সকলেই জানি যে পরমাণুর আকার যত ক্ষুদ্র বা যত ছোট, পরমাণুর আকার যত ছোট, তার যে ইলেকট্রন এর প্রতি আসক্তি তত বেশি। মানে পরমাণুর আকারটা যত ছোট হবে, তার ইলেকট্রনের প্রতি আসক্তি তত বেশি হবে, আসক্তিটা তত বেশি হবে। পরমাণুর আকার যত ছোট হবে, ইলেকট্রনের প্রতি আসক্তি তত বেশি হবে। তো এখন আমরা যদি একটু লক্ষ্য করি যে নাইট্রিক অ্যাসিড এর এখানে সেন্ট্রাল অ্যাটম N, আবার H3PO4 এখানে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে ফসফরাস, ঠিক আছে। তো এখন বিষয়টা যদি আমরা একটু লক্ষ্য করার চেষ্টা করি, তাহলে এই দুইটার মাঝে দুজনেই সেম পরিমাণ, এই যে দুজনেই সেম পরিমাণ বিরক্ত করছে ইলেকট্রনের জন্য, জারণ মান, কারণ তাদের জারণ মান বা পজিটিভিটি হচ্ছে সমান, ঠিক আছে। দুইজনেই সমান পরিমাণ বিরক্ত করছে তাদের সিগমা বন্ডে যুক্ত অক্সিজেনগুলোকে, কারণ তাদের জারণ মান বা পজিটিভিটির জন্য, ঠিক আছে। এখন নাইট্রোজেনের আকার যেহেতু ছোট, সেই ইলেকট্রনের প্রতি একটু বেশি আকর্ষণ দেখাবে, ইলেকট্রনের প্রতি ফসফরাসের তুলনায়, ঠিক আছে। ফসফরাসের তুলনায় নাইট্রোজেনটা একটু বেশি আকর্ষণ দেখাবে ইলেকট্রনের প্রতি, যত বেশি আকর্ষণ দেখাবে তত তাড়াতাড়ি বন্ড ব্রেক করবে, ইলেকট্রনের প্রতি যত বেশি আকর্ষণ দেখাবে তত তাড়াতাড়ি বন্ড ব্রেক করবে। আর তাইলে এখানে বোঝাই যাচ্ছে যে নাইট্রোজেন এবং ফসফরাসের মধ্যে দুজনেই সমান পরিমাণ বিরক্ত করবে সিগমা বন্ডে যে যুক্ত অক্সিজেনগুলো আছে তাদেরকে ইলেকট্রনের জন্য। কিন্তু নাইট্রোজেনের আকার ছোট হওয়ার কারণে তার ইলেকট্রনের প্রতি আকর্ষণটা একটু বেশি, আর ইলেকট্রনের প্রতি যে যত বেশি আকর্ষণ দেখাবে তার যে সিগমা বন্ডে যুক্ত অক্সিজেনটা আছে সেটার সাথে হাইড্রোজেনের বন্ড তত দ্রুত ব্রেক হবে। তার মানে কি, এখানে যেহেতু এনের আকারটা ছোট, পি এর আকারটা বড়, সেই জন্য এখানে নাইট্রিক অ্যাসিড এর তীব্রতাটা বেশি হচ্ছে H3PO4 এর তুলনায়, ঠিক আছে। যেহেতু এটা বড়, সে কারণে এর তীব্রতা বেশি, কারণ এই যে এখানে যে নাইট্রোজেনটা আছে, নাইট্রোজেন ছোট হওয়ায় ইলেকট্রন এর প্রতি আকর্ষণ বেশি দেখাবে, ঠিক আছে।
যত বেশি আকর্ষণ দেখাবে তত তাড়াতাড়ি বন্ড ব্রেক হবে। ঠিক আছে, তত তাড়াতাড়ি বন্ড ব্রেক হবে। তত তাড়াতাড়ি বন্ডটা ব্রেক হবে কার সাথে? তত তাড়াতাড়ি বন্ডটা ব্রেক হবে হচ্ছে যে সিগমা বন্ডে যে যুক্ত অক্সিজেনটা আছে তার সাথে যে হাইড্রোজেনটা আছে তার বন্ডটা ব্রেক হবে তত তাড়াতাড়ি। ঠিক আছে, তো এই ছিল বিষয়। তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পারলাম যে কেন্দ্রীয় পরমাণুর আকারের সাথে অক্সিজেন অ্যাসিডের যে তীব্রতা আছে এটার একটা চেঞ্জ হয়। তাইলে আমরা এখানে সারসংক্ষেপ যেটা লিখতে পারি সেটা হচ্ছে যদি আমরা সারমর্মটা টানি তাহলে হচ্ছে প্রথমে আমরা জাজ করব কাকে? প্রথমে আমরা বিবেচনা করব জারণ মানকে। এরপর যদি জারণ মান সমান হয় তবে সেন্ট্রাল অ্যাটমের আকার বিবেচনায় আনব। ঠিক আছে, সো আমি প্রথমে যে কোশ্চেনটা আপনাদেরকে করে রেখেছিলাম যে কোনটা জারণ মান বেশি, সেটা হচ্ছে H3PO4 H3PO3 H3PO2। তাহলে এক্ষেত্রে ঘটনাটা কী ঘটে? তো এটা আগের মতোই, আপনারা এখানে 3টা H+ আছে, 3টা H আছে, তার মানে এখানে 3টা H+ দেওয়ার কথা। কিন্তু এখানে যে কাহিনীটা ঘটে সেটা হচ্ছে এখানে 3টা H+ মুক্ত হয়ে যায়, এখানে 2টা H+ মুক্ত হবে, আর এখানে হবে একটা H+ মুক্ত। ঠিক আছে, তাহলে কাহিনীটা কী ঘটে এটা আপনারা ওই যে আমি এতক্ষণ যে দেখাইলাম ওই স্ট্রাকচার থেকেই বড় ব্যাখ্যাটা দেওয়া যায় যে এর স্ট্রাকচারটা যদি আমরা দেখতে চাই তাহলে এর স্ট্রাকচারটা হচ্ছে অনেকটা এমন যে ও ডবল বন্ডে আছে, এখানে পি আছে, এখানে ও এইচ আছে, এপাশে একটা ও এইচ আছে, এপাশেও একটা ও বন্ড এইচ আছে। ওকে, এর স্ট্রাকচারটা হচ্ছে এমন। দেন এটার স্ট্রাকচারটা যদি আমি আর্ট করতে চাই একটু, তাহলে এর স্ট্রাকচারটা হচ্ছে অনেকটা ও ডবল বন্ড, এপাশে পি আছে, ও বন্ড এইচ আছে, এপাশে ও বন্ড এইচ আছে, আর এখানে একটা এইচ থাকবে। ওকে, দেন এখানে যে স্ট্রাকচারটা সেটা অনেকটা এরকম যে এখানে যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে অনেকটা এরকম যে আপনার অক্সিজেন, এখানে হচ্ছে আপনার ফসফরাস থাকলো, আর ও এইচ থাকলো, এখানে একটা হাইড্রোজেন থাকবে, দেন এখানে একটা হাইড্রোজেন থাকবে। তো এখানে ঘটনাটা কী হয় যে আগের মতোই ব্যাখ্যাটা দিতে পারবো যে এটা একটা ইলেকট্রনটা নিয়ে নেবে, অক্সিজেন এখানে ইলেকট্রনটা নিয়ে নেবে, ফলে এই যে এর সাথে আর বন্ড ব্রেক হয়ে একই ইলেকট্রন দিয়ে দেবে, এর সাথে আর বন্ডটা ব্রেক হয়ে যাবে, বন্ডটা ব্রেক হয়ে একই ইলেকট্রন দেবে, আবার এর সাথে আর একটা বন্ডটা ব্রেক হয়ে গিয়ে এখানে একটা ইলেকট্রন দেবে। তো এখানে 3টা H+ আকারে বের হয়ে যায়। এখানেও সেম কাহিনী ঘটে, এরা এই যে এখানে ও নিয়ে নিল, ফলে এই যে এইখান থেকে এখানে আসে একে দিয়ে দেবে, মানে অক্সিজেনটা এর কাছ থেকে ইলেকট্রনটা নিয়ে একে দিয়ে দেবে, ফলে এখানে বন্ড ব্রেক হয়ে গেল। আবার এখানে এটা এখানে হাইড্রোজেন থেকে অক্সিজেনটা ইলেকট্রন নিয়ে ফসফরাসকে দিয়ে দেবে, ফলে এখানের বন্ডও ব্রেক হলো, ফলে এখানে হচ্ছে 2H+ আকারে বের হয়ে গেলো। তাহলে ভাই এখানে কী কাহিনী ঘটে? এখানে কি আর ইলেকট্রন দিবে না? উত্তর হচ্ছে না, দিবে না। কেন দিবে না? আমরা সকলেই জানি যে SI = 2.5 আর HP = 2.1, মানে হচ্ছে সালফার আর আয়োডিন 2.5 হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, আর হাইড্রোজেন এবং ফসফরাস এই দুইটার তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1। ওকে, সো 2.1। তো এখানে ফসফরাস এবং যে হাইড্রোজেন আছে এর দুইটার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুবই একটা বেশি না হওয়ার কারণে এই যে অক্সিজেন হাইড্রোজেনের কাছ থেকে যেমন প্রভাব খাটায় ইলেকট্রনটা নিয়ে নিতে পারে, এই ফসফরাস তেমনটা পারে না। এই হাইড্রোজেন থেকে ইলেকট্রনটা প্রভাব খাটায় ইলেকট্রনটা নিয়ে নেবে, কিন্তু এই ফসফরাস আর এর তড়িৎ ঋণাত্মকতার কারণে যে এই ফসফরাসটা হাইড্রোজেনের কাছ থেকে অক্সিজেনের মতো প্রভাব খাটাইতে পারবে না, ইলেকট্রন নিতে পারবে না। ঠিক আছে, তো এখানেও সেম কাহিনী হয় যে এখানে এই ফসফরাসটা অক্সিজেনটা নিয়ে নিল, আর এখানে হচ্ছে হাইড্রোজেনটা থেকে অক্সিজেনটা ইলেকট্রন নিয়ে ফসফরাসকে দিয়ে দেবে, ফলে এখানে একটা বন্ড ব্রেক হয়ে যাবে। আর এই পাশে তো হাইড্রোজেন আছে, হাইড্রোজেন থাকলে সরাসরি ফসফরাস নিতে পারবে না, অক্সিজেন নিতে পারবে না, ফলে এখানে একটা H+ বাইর হয়ে গেল। মানে হচ্ছে আপনার
হাইড্রোজেনটা সরাসরি যদি ফসফরাসের সাথে যুক্ত থাকে তাহলে ফসফরাসটা এই হাইড্রোজেনের কাছ থেকে নিতে পারবে না, কিন্তু এখানে তো এগুলোতে তো যুক্ত ছিল যে অক্সিজেনের মাধ্যমে যুক্ত থাকলে আবার এই যে অক্সিজেনটা হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রনটা নিয়ে এই যে আপনার ফসফরাসকে দিবে, কিন্তু ফসফরাস সরাসরি যদি হাইড্রোজেনের সাথে থাকে মানে যুক্ত থাকে তড়িৎ ঋণাত্মকতার কারণে সে সরাসরি হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রনটা গ্রহণ করতে পারবে না বা নিতে পারবে না। তো বলে রাখি এটার একটু ব্যতিক্রম আছে, এটাই একমাত্র ব্যতিক্রম, এটা হচ্ছে একমাত্র ব্যতিক্রম যে H3PO4 H3PO3 H2PO2। তো এটা হচ্ছে একটু ব্যতিক্রম, এখানে এর যোজনী হচ্ছে +5, এর যোজনী হচ্ছে এর যোজনী হচ্ছে +5, এর যোজনী হচ্ছে +3, এর যোজনী হচ্ছে +1, কিন্তু এরপরেও এর যে তীব্রতা, এই তীব্রতার ক্রমটা হচ্ছে এরকম, এই যে এরকম, এর তীব্রতার ক্রমটা হচ্ছে এরকম। তো এর তীব্রতাটা একটু ব্যতিক্রম,